রামপুর নামক এক গ্রামে তানিশা তার মায়ের সাথে বসবাস করত। তানিশা অনেক নেল পালিশ পরতে পছন্দ করত, তাই তো সে সব সময় নিজের নখে নেল পালিশ লাগাতো, আর সে দেখতেও খুবই সুন্দরী ছিল। এমনই একদিন তানিশা যখন স্কুলের জন্য তৈরি হচ্ছিল, তখনই তার মা সেখানে আসে আর দেখে তানিশা স্কুলের জন্য রেডি হয়ে হাতে নেল পলিশ লাগাচ্ছে। এটা দেখে তার মা তাকে বলে, নিশা, তুই কি করছিস মা? তুই এইভাবে স্কুলে যাওয়ার সময় নেল পলিশ লাগাচ্ছিস কেন? আমি খেয়াল করে দেখেছি তুই রোজ স্কুলে যাওয়ার সময় নতুন নতুন নেল পলিশ লাগাস, আর এটা কেন করিস? তুমি আমায় এই বিষয়ে বারণ করো না তো। আমার নখগুলো অনেক কালো, এগুলো যাতে কেউ দেখতে না পায়, তাই তো আমি আমার নখগুলো ঢেকে রাখার জন্য নেল পলিশ ব্যবহার করি। তো বুঝলাম, কিন্তু স্কুলটা তো লেখাপড়ার জায়গা, সেইখানে এইভাবে সাজগুজু করে চললে কি চলে? যদি তোর স্কুলের ম্যাম দেখতে পায় তাহলে তো তোকে খুব বকবে। না মা, তেমন কোনো বিষয় না। ম্যাম কিভাবে দেখবে? আমাদের স্কুলে তো অনেক স্টুডেন্ট, আর আমার ক্লাসের বন্ধুরা আমার নখের খুব প্রশংসা করে। তুমি দেখবে ম্যাম কখনোই দেখতে পাবে না। না পেলেই ভালো, কিন্তু আমি বলছিলাম লেখাপড়া করার জন্য স্কুল, সেইখানে অত ফ্যাশনের কি প্রয়োজন রয়েছে? ঠিক আছে, তুই স্কুলে চলে যা, আমি রান্না বসাতে গেলাম, সাবধানে যাস কেমন? এরপর তানিশা হাতে খুব সুন্দর করে নেল পলিশ মেখে তৈরি হয়ে স্কুলে চলে যায়। সেই দিন ক্লাসের ম্যাডাম তাকে বোর্ডে কিছু লিখতে বলে, আর তানিশা যখন বোর্ডে লিখতে যায় তখনই ম্যাডামের নজর পড়ে তানিশার হাতের দিকে। কি তানিশা, তুমি হাতে এমন করে আর্ট করে নেল পলিশ পরেছো কেন? এটা তো মোটেও ভালো কথা নয়। এতদিন তো আমি খেয়াল করিনি। আচ্ছা, তুমি ক্লাসে এইভাবে নেল পলিশ পরে আসতে পারবে না। আসলে ম্যাম, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি যখন একবার বলেছি তুমি ক্লাসে নেল পলিশ পরে আসতে পারবে না, তার মানে কালকে থেকে আমি যেন তোমার হাতে নেল পলিশ না দেখি। তানিশা ম্যামের কথার কোনো জবাব দেয় না। তার ম্যামের কথা শুনে অনেক মন খারাপ হয়ে যায়, আর সে সেই দিন বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকে। তখন তার মা তাকে বলে, হয়েছে তানিশা মা, নিশ্চয় ম্যাম তোকে বকেছে। আমি তো তোকে সকালে পই পই করে বারণ করলাম, আর সেইটাই হলো। মা, তুমি ঠিক বলেছো, আমি নেল পলিশ পরে গেছি, আর এটা আজকে ম্যামের চোখে ধরা পড়ে গেছি। কিন্তু কালকে থেকে আমাকে আমার ওই কালো নখগুলো নিয়ে স্কুলে যেতে হবে, আর ওরা যদি আমার এই কালো নখ দেখে তাহলে যে কি হবে? কি আর হবে, ওরা বুঝে যাবে যে এটাই তোর সত্যিকারের নখ, আর এতে দোষের কি? পৃথিবীতে সবাই কি সব দিকে পারফেক্ট হয়? হ্যাঁ মা, হয়তো তুমি ঠিক বলছো, কিন্তু কালকের জন্য আমার খুব মন খারাপ হচ্ছে। যা হওয়ার তা হবে, এখন এত মন খারাপ না করে ঘুমিয়ে পড়, একটু বিশ্রাম নে মা। মায়ের কথা শুনে তানিশা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে খুব সুন্দর করে স্কুলের জন্য তৈরি হয়, কিন্তু ওই দিন সে আর তার ওই কালো নখে নেল পলিশ লাগায় না। এদিকে ক্লাসে ঢুকে সে এক সহপাঠীর পাশে বসে। তখন তার সহপাঠী তখনই তানিশার হাতের দিকে তাকায়, তখন তার কালো নখগুলো তার চোখে পড়ে। এটা দেখে সে ও ক্লাসের অন্যরা সবাই তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। এটা দেখে তানিশার মন খুব খারাপ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আজকে আমি ক্লাস করব না, আমি চলে যাচ্ছি। এরপর তানিশা কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে যায়, আর এভাবে সে স্কুল থেকে বেরিয়ে একটা বাইরের গাছের নিচে বসে থাকে আর কাঁদতে থাকে। তখনই তার সামনে একটা ছোট্ট বিড়াল ছানা আসে। তানিশা তখন কান্না মুছে ওই বিড়ালকে বলে, হয়েছে তোর আবার? তুই এইভাবে আমার সামনে এসে বসলি যে? তোর নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই না? তবে তুই আমার সাথে আমার বাড়িতে চল, আর ওই মায়াবী চোখে আমায় দেখতে হবে না। বাড়িতে যে আমি তোকে খুব মজার মজার খাবার খাওয়াবো। এরপর তানিশা সেই বিড়াল ছানাকে নিয়ে তার বাড়িতে চলে আসে, আর বিড়াল ছানার জন্য খুব সুন্দর মজার মজার খাবার এনে তাকে খাওয়ায়। ভালোবেসে বিড়ালকে খাবার খাইয়ে তানিশা নিজের ঘরে চলে আসে আর ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনই সেই ঘরে খুবই সুন্দর একটা মায়াবী পরী প্রকট হয়, আর তানিশাকে বলে, তানিশা, তুমি ভয় পেও না, আমি পরিরাজ্যের মায়াবী পরী। পৃথিবী লোকে মাঝে মাঝে ঘুরতে আসি, আর আজ যখন পৃথিবীতে এলাম তখন দেখলাম তুমি একটা বিড়াল ছানার প্রতি কতটা ভালোবাসা দেখাচ্ছ। প্রাণীর প্রতি এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তো তোমাকে কিছু একটা উপহার দিতে চাই। আচ্ছা বলো তো, তোমার মনে কি কোনো দুঃখ আছে?
পরি, আমার মনে শুধু একটাই কষ্ট। আমার সব কিছু আছে, শুধু আমার এই নখগুলোর জন্য আমাকে আজকে কত অপমান সহ্য করতে হলো। যদি আমার নখগুলো সুন্দর হতো তাহলে আমার খুব ভালো লাগতো। তো এইটুকুই চাও তুমি? আজকে আমি তোমায় এমন একটা জিনিস উপহার দিব যেটা দ্বারা তোমার জীবনের সব দুঃখ কষ্ট সমস্যা সবকিছুই দূর হয়ে যাবে আর তুমি অনেক আনন্দের সাথে তোমার দিন কাটাবে। এরপর মায়াবী পরী জাদু করে তানিশার সাধারণ বিছানাটিকে জাদুর নেল পলিশের বিছানায় পরিণত করে দেয়। এটা দেখে তানিশা অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি আমায় এত সুন্দর একটা উপহার দিলে, এটা দেখেই তো আমার মন ভরে গেল। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কিভাবে বুঝলে আমার নেল পলিশ পছন্দ? এটা শুধু তোমার উপহারই নয়, এর থেকে তুমি যা চাইবে তাই পাবে। তুমি এই বিছানায় ঘুমালেই এই বিছানা তোমার মনের আশা পূরণ করবে। আজ আমি এলাম, আবারও আসবো। এরপর মায়াবী পরী সেইখান থেকে চলে যায়। তানিশা সেই রাতে মনে মনে ভাবে তার নখগুলো যেন খুব সুন্দর হয়ে যায়। এটা ভেবে যখনই সে সেই জাদুর নেল পলিশের বিছানার উপর ঘুমায়, সাথে সাথে তার ওই কালো কুচিত নখগুলো খুব সুন্দর নখে পরিণত হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তানিশা যখন তার হাতের দিকে তাকায় তখন তো সে নিজেকে চিনতেই পারে না। তার এই পরিবর্তনে সে অনেক খুশি হয়ে যায়। সে ছুটে তার মায়ের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। সব শুনে তানিশার মা তানিশাকে বলে, তুই কি বলছিস মা? কাল রাতে তবে তোর কাছে পরি এসেছিল? এটাও সম্ভব? আমি তো ভাবছি সবকিছু স্বপ্ন রে মা। না মা, তুমি আমার বিছানাটিকে দেখলেই সব বুঝতে পারবে। আমার বিছানা আর আগের মতো নেই মা, সেটা জাদুর এক নেল পলিশের বিছানা হয়ে গেছে। পুরো বিছানা জুড়ে শুধু নেল পলিশ আর নেল পলিশ। আমি এখন মন ভরে সব সময় নেল পলিশ ব্যবহার করতে পারবো, আর ওটা না হলেও আমার চলবে, কারণ আমার নখগুলো যে আর আগের মতো নেই। এই কথা বলে তানিশা খুশিতে নাচতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ। এক গ্রামে রাগিনী আর রিধিমা নামের দুই বোন থাকত। তাদের বাবা ছোট্ট একটা কলা বাগানে কলা চাষ করত। এই কলা বিক্রি করে সে খুব অল্প টাকাই পেত, যার কারণে সে তার ঘরের সব চাহিদা মেটাতে পারত না। তাদের ঘরে প্রতিনিয়ত অভাব লেগেই থাকত, কিন্তু তবুও দুই বোনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন দুই বোন বড় হয়ে যায় তখন দুই বোনের মাঝের সম্পর্ক নষ্ট হতে থাকে। একটা সময় কাবিয়া নামের একটি মেয়ের সাথে রাগিনীর খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন রাগিনী কাবিয়ার বাড়িতে যায়। ওয়াও কাবিয়া, তোর ঘরটা তো একদম মহলের মতো। তুই কি এই ঘরে একাই থাকিস? হ্যাঁ, এই রুমটা তো আমারই। এই রুমে আর কেউ আসে না, আমি এই রুমে একাই ঘুমাই। তোর কি আলাদা কোনো রুম নেই বাসায়? না রে ভাই, আমাদের বাড়িতে তো একটাই রুম, আর সেই রুমের ভেতরেই আমরা চারজন ঘুমাই। আমি আমার বোনের সাথে খাটের উপরে ঘুমাই, আর আম্মু আর আব্বু নিচে ঘুমায়। কি বলছিস? এত ছোট্ট একটা রুমে তোরা চারজন থাকিস? কিভাবে থাকিস? দম বন্ধ হয়ে আসে না? কাবিয়ার এইসব কথা শুনে রাগিনীর অনেক খারাপ লাগে। তার রাতের ঘুম উড়ে যায়। যেই ঘরে সে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত সেই ঘরই এখন তার কাছে বিষের মতো মনে হতে থাকে। রাতে সে তার বোনের পাশে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমিও এই খাটে একা ঘুমাতে চাই। এই রিধিমার সাথে আমি আর ঘুমাতে পারবো না। এরপর রাগিনী রিধিমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আরে রাগিনী, তোমার কি হয়ে গিয়েছে? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? আরে আমি কি তোকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছি নাকি? ঘুমানোর পরে আমার হাত পা ঠিক থাকে না। আচ্ছা, কালকেও তো তুই ঠিকঠাক মতো ঘুমালি, একদিনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? এত কিছু বুঝি না, আমি এই খাটে একাই ঘুমাবো, তুই নিচে ঘুমা। ধীরে ধীরে রাগিনীর চাহিদা আরো বাড়তে থাকে। সে রিধিমার সাথে একদম চাকর বাকরের মতো আচরণ করতে শুরু করে।
ব্যাস, এখন আমি এইভাবেই রিধিমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব। তারপর আমি কাবিয়ার মতো বড়লোক হয়ে যাব, আর ওর মতো একা একটি রুমে থাকবো, যা ইচ্ছা তাই শপিং করব, অনেক টাকা উড়াবো। এইভাবে রাগিনী আর কাবিয়ার বন্ধুত্ব গভীর হতে থাকে। অন্যদিকে রাগিনী আর রিধিমার দূরত্ব বাড়তে থাকে। এরপর থেকে রাগিনী সব সময় দামি দামি জিনিস চাইতে শুরু করে, দামি দামি খাবার খেতে চায়, আর সব সময় তার মা বাবাকে গরিব হওয়ার কারণে খোঁটা দিতে শুরু করে। নিজের মেয়ের মুখ থেকে এইসব কথা শুনে তার মা বাবার মন অনেক খারাপ হতো। একদিন রাগিনীর মা রাগিনীকে বলে, শোনো মা রাগিনী, আমরা কখনোই কাবিয়ার মতো হতে পারবো না। ওর সাথে নিজেকে তুলনা করা বাদ দাও। ওর বাবা 2 নাম্বারের ব্যবসা করে এত বড়লোক হয়েছে, আর তোমার বাবা কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। তাই তুমি ওর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। আমরা যেইভাবে আছি সেইভাবেই আমরা অনেক খুশি আছি। কিন্তু আমি খুশি নেই, আমি তোমাদের সাথে একদম খুশি নেই। আমি গরিবের মতো বাঁচতে চাই না। এত বছর ধরে ইমানদারির সাথে কাজ করে বাবা কি করেছে? রাগিনীর এই সব কথা শুনে তার মা একেবারে ভেঙে পড়ে। তার বাবাও দরজার সামনে দাঁড়িয়ে এই সব কথা শুনতে পায়। সেই দিনের পর থেকে তারা রাগিনীকে আর কিছুই বলে না। এরপর থেকে রাগিনী নিজের মতো করেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রাগিনী অনেক বড় লোকের একটা ছেলের প্রেমে পড়ে যায় আর তার সাথে ডেটে যেতে শুরু করে। এর মাঝেই একদিন হঠাৎ করে রাগিনীর মা বাবার কার অ্যাক্সিডেন্ট হয় আর তারা সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে তাদের বাবা রিধিমাকে কলা বাগানের দায়িত্ব দিয়ে যায়। রিধিমাও সেই দায়িত্ব পালন করতে শুরু করে। সে ওই কলা বাগানে আবার চাষাবাদ করতে শুরু করে। এরই মাঝে একদিন রাগিনী অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে রিধিমার কাছে যায়। শোন রিধিমা, আজ আমি রাহুলকে বিয়ে করব। দেখ দেখ রাহুল আমাকে কত সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা দিয়েছে। রাগিনী, তুমি মা বাবা মরে যাওয়ার পরেও কেবলমাত্র তোমার কথাই ভাবছো, আমার কথা তো একবারও ভাবছো না। আর আমাদের এই ঘর, আমাদের বাগান, সেটার কি হবে? তোমার কি আমাকে নিয়ে একটুও চিন্তা হয় না? না, আমার তোকে নিয়ে একটুও চিন্তা হয় না। আমার এই সবে কিছুই যায় আসে না। তোর যদি আমার বিয়েতে আসতে মন চায় তাহলে আসিস, তা না হলে দরকার নেই। এই কথা বলে রাগিনী সেখান থেকে চলে যায় আর সন্ধ্যাবেলায় সেই সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে রাহুলকে বিয়ে করে নেয়। কিন্তু রিধিমা তার বিয়েতে যায় না। সে তার বাবার দেওয়া দায়িত্ব পালন করতে শুরু করে, একাই কলা বাগানে চাষাবাদ করতে থাকে। সে ওই কলা বাগানের কলা বিক্রি করে অর্থ উপার্জন করতে শুরু করে। সে ওই টাকা দিয়েই নিজের খরচ চালাতে শুরু করে। একদিন রাহুল রাগিনীকে বলে, রাগিনী, শুনেছিলাম তোমার বাবার নাকি কলা বাগান আছে। সেই কলা বাগানে তো তোমাদের 2 বোনেরই ভাগ আছে, তাই না? এখন তুমি তোমার বোনের কাছে যাও আর ওই কলা বাগানটা নিজের নামে লিখিয়ে নাও। আমি সেই কলা বাগানের উপরেই মস্ত বড় একটা হোটেল খুলবো। কিন্তু সেই ক্ষেতে তো এখন রিধিমা চাষাবাদ করছে। আরে তাতে কি হয়েছে? তুই যা, ওর কাছে গিয়ে বল এই ক্ষেত তোকে দিয়ে দিতে। এই ক্ষেতের উপর যদি রাহুল মস্ত বড় একটা হোটেল খুলে তাহলে তো তোরই ভালো, তুই বড়লোক হয়ে যাবি। কাবিয়ার মুখ থেকে এমন কথা শুনে রাগিনীর চোখগুলো বড় বড় হয়ে যায় আর সে বড়লোক হওয়ার লোভ সামলাতে পারে না। পরের দিন সকালেই সে রিধিমার কাছে যায় আর তাকে বলে, শোন, ওই কলা বাগানটা আমাকে লিখে দে, ওইখানে রাহুল হোটেল খুলবে। রাগিনী বোন আমার, দয়া করে তুমি আমাকে 2 বেলা খেয়ে পড়ে বাঁচতে দাও। তুমি এমন করে আমার কাছ থেকে আমার অর্থ উপার্জনের একমাত্র উপায়ও কেড়ে নিতে চাইছো কেন? তুমি কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? আমি তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হতে দিব না। আমি কখনোই তোমাকে এই কলা বাগান দিব না। ভালো মতো ভেবে নে,
তুই যদি এমনটা করিস তাহলে আমি তোকে আগামী সপ্তাহে আমার ব্রাইডাল লেহেঙ্গা পরতে দেব, যেটা পরে তুই বিয়ে করতে পারবি। আর তুই যদি এত দামি লেহেঙ্গা পরিস তাহলে ওখানকার সবাই শুধু তোকেই দেখবে আর তোর প্রশংসা করবে। থাক বোন, আমার দরকার নেই, আমার তোমার লেহেঙ্গার কোনো দরকার নেই। এইসব কথা শুনে রাগে গজগজ করতে করতে রাগিনী সেখান থেকে চলে যায়। আরে কিছুদিন পরেই তো আমার শিমুলের সাথে বিয়ে, এখন তো আমার একটা লেহেঙ্গা লাগবেই, কিন্তু আমার কাছে তো লেহেঙ্গা কেনার টাকাটাও নেই। কোনো উপায় না পেয়ে রিধিমা কলা বাগানে যায় আর বসে বসে ভাবতে থাকে কি করা যায়। এমন সময় তার চোখ যায় কলা পাতার দিকে। এরপর সে গাছ থেকে অনেকগুলো কলা পাতা ভেঙে ঘরে নিয়ে যায় আর সেগুলো দিয়ে অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানায়। এরপর যখন সে ওই কলা পাতার লেহেঙ্গা পরে মণ্ডপে যায় তখন সবাই অবাক হয়ে তাকেই দেখতে থাকে। রিধিমা, তুমি তো অনেক ট্যালেন্টেড মা, তোমার এই লেহেঙ্গা তো খুবই সুন্দর। এমন চিন্তা তো কারো মাথায় আসতেই পারে না। এরপর রিধিমার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর তার বিয়ের ছবি পত্রিকায় ছাপা হয়। সেই ছবি দেখার পর থেকে রিধিমার কাছে অনেকগুলো কলাপাতার লেহেঙ্গার অর্ডার আসতে থাকে আর রিধিমা কলাপাতার লেহেঙ্গা বানিয়ে বিক্রি করতে শুরু করে। এর বিনিময়ে সে অনেক টাকা পেতে শুরু করে। অন্যদিকে কলা বাগান না দেওয়ার কারণে রাগিনীর স্বামী রাগিনীর উপর অত্যাচার করতে শুরু করে। অবশেষে সে রাগিনীকে তালাক দিয়ে দেয়। সেই দিনই রাগিনী তার স্বামীর আর তার বান্ধবীর আসল পরিচয় জানতে পারে। তারা কেবলই রাগিনীর থেকে রাগিনীর বাবার কলা বাগানটা ছিনিয়ে নিতে চেয়েছিল। এই সব কথা জানতে পেরে রাগিনী অনেক কষ্ট পায় আর তার মাথা থেকে বড়লোক হওয়ার ভূত সরে যায়। অতঃপর রাগিনী তার বোনের কাছে ফিরে যায়। রিধিমা সবকিছু ভুলে তার বোনকে আবার আপন করে নেয়। এরপর থেকে তারা দুই বোন মিলে কলা পাতা দিয়ে লেহেঙ্গা বানাতে শুরু করে আর সেইগুলো বিক্রি করে অনেক টাকা পেতে থাকে আর সেই টাকা দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।